China, 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 China. I have to have my China. চায়না 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 চারিদিকে শুধু চায়না, রোগ ছড়াতে চায় না, দেশের বর্ডারে চায় না, সমস্ত জায়গায় ওরা। আর এই জন্যই বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে বয়কট চায়না, বয়কট চায়না। কিন্তু এই চায়না কি বয়কট করা আদৌ পসিবল? চায়না না থাকলে কি জবও থাকবে না আমাদের দেশে? যে পাবজিটা তোমরা খেলছো সেটা কি চাইনিজ অ্যাপ? টিকটক ব্যান, ওটা তো পসিবলই না একদম। চায়না চলে যাওয়া মানে কি মোবাইলও চলে যাবা? চাইনিজ জিনিস যদি ব্যান করতে চাও তাহলে খাবার অর্ডার দাও, ছেড়ে দাও। কিন্তু কেন? প্রবলেমটা কি আমাদের? আর এই সলিউশনটাই বা কি? সমস্ত কিছু নিয়ে আজকে শুরু করছি চায়না চায়না। গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যান্ত্রিক বংশ। দেরি না করে শুরু করা যাক। তাহলে একদম বেসিক থেকে জিনিসটা শুরু করা যাক। প্রথমে দেখে নিই চায়না এবং ইউএসএ, যেই দুটো দেশ ইন্ডিয়ার বিজনেসের জন্য সব থেকে বেশি ম্যাটার করে, সেই দুটো দেশে ইন্ডিয়া কতটা এক্সপোর্ট ও ইম্পোর্ট করে। ইন্ডিয়া প্রত্যেক বছর চায়নাকে এক্সপোর্ট করে $17 বিলিয়ন জিনিস, আর ইউএসএকে এক্সপোর্ট করে $54 বিলিয়ন জিনিস। আর ইন্ডিয়া প্রত্যেক বছর ইউএসএ থেকে ইম্পোর্ট করে $35 বিলিয়ন জিনিস। ফলে ইউএসএর ক্ষেত্রে সংখ্যাটা যথেষ্ট ভালো, কারণ যে পরিমাণ জিনিস আমরা ইউএসএ থেকে নিয়ে আসি তার থেকে অনেক বেশি পরিমাণ জিনিস আমরা ইউএসএকে দিয়ে দিই। কিন্তু এটাই চায়নার জন্য খুব অন্যরকম, কারণ প্রত্যেক বছর আমরা চায়না থেকে ইম্পোর্ট করি মোর দ্যান $70 বিলিয়ন জিনিস। বুঝতেই পারছো, ট্রেড ডেফিসিট মানে ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট, এটা মোর দ্যান $50 বিলিয়ন পার ইয়ারে দাঁড়িয়েছে। আর একটা দেশ তখনই ইমপ্রুভ করতে পারে যখন তার ইম্পোর্টটা এক্সপোর্ট থেকে বেশি হবে। এবার দেখিনি ইন্ডিয়া $70 বিলিয়ন খরচা করে কী কী জিনিস নিয়ে আসে। ইন্ডিয়া আনে অর্গানিক কেমিক্যাল, প্লাস্টিক আইটেমস, ইলেকট্রনিক্স, সোলার সেল, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেশিনারি আইটেমস, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এছাড়া আনে মার্চেন্ডাইজ, ফার্টিলাইজার, জেম, আয়রন, স্টিল, অটোমোবাইল ইকুইপমেন্ট অ্যান্ড মেডিসিন। ইন্ডিয়া যত পরিমাণ অর্গানিক কেমিক্যাল বাইরের দেশগুলো থেকে নিয়ে আসে তার মধ্যে 10% আনে শুধুমাত্র চায়না থেকে। ইন্ডিয়া তার বাইরে থেকে আনা ইলেকট্রনিক্সের 70% আনে চায়না থেকে। আর নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ক্ষেত্রে সংখ্যাটা হলো 18%। সোলার সেল তো অন্য লেভেল। ইন্ডিয়া প্রত্যেক বছর যত পরিমাণ সোলার সেল আনে বাইরের দেশগুলো থেকে তার 89% সাপ্লাই দেয় শুধুমাত্র চায়না। তো বুঝতে পারছো সংখ্যাটা কত বড় প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। তো এতগুলো জিনিস যদি আমরা রাতারাতি ব্যান করে দিই বা বয়কট করে দিই, তাহলে মেন কোশ্চেনটা হলো ইন্ডিয়া সাস্টেইন করতে পারবে তো? আমাদের কিছুর অভাব হবে না তো? আচ্ছা, এবার ইম্পোর্ট এক্সপোর্টের পর একটু ইনভেস্টমেন্টটা দেখি। চায়না প্রত্যেক বছর কতটা ইনভেস্ট করে? 2013 সালে চায়না ইন্ডিয়াতে ইনভেস্ট করেছিল $213 মিলিয়ন, আর 2019-এ সেটা যে দাঁড়িয়েছে $9 বিলিয়ন। হ্যাঁ, $9 বিলিয়ন। আর এর মধ্যে $2 বিলিয়ন ইনভেস্ট করেছে শুধুমাত্র টেকনোলজি ও স্টার্ট আপে। বুঝতে পারছো টেকনোলজি ও স্টার্ট আপটা চায়নাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তাহলে কোন কোন কোম্পানিগুলোতে ওরা ইনভেস্ট করেছে সেটা একবার তাড়াতাড়ি করে দেখে নেওয়া যায়। তো সেই কোম্পানিগুলি হলো স্ন্যাপডিল, সুইগি, ওলা, পেটিএম, ফ্লিপকার্ট, বিগ বাস্কেট, জোম্যাটো, বাইজুস, ড্রিম11, ডেলিভারি, ওয়ো, পলিসি বাজার, পেটিএম মল, হাইক, মেক মাই ট্রিপ, রিভিভো, উড়ান, উইকার। হ্যাঁ, এতগুলো কোম্পানি। আর প্রথম দুটো রোতে যে কোম্পানিগুলো দেখছো সেগুলোতে মিনিমাম $200 মিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট আছে প্রত্যেকটাতে। যেমন স্ন্যাপডিলে আছে মোর দ্যান $700 মিলিয়ন, সুইগিতে মোর দ্যান $500 মিলিয়ন, ওলাতেও একই হবে মোর দ্যান 500, পেটিএমে মোর দ্যান 400, ফ্লিপকার্টে 300, বিগ বাস্কেটে 250, জোম্যাটোতে 200। হ্যাঁ, ইন্ডিয়াতে মোট 30টা ইউনিকর্ন আছে। ইউনিকর্ন মানে যে সমস্ত কোম্পানি যাদের মার্কেট ভ্যালু মোর দ্যান $1 বিলিয়ন। আর এই 30টা কোম্পানির মধ্যে 18টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে চায়নার।
সো বুঝতেই পারছো চায়না কী করে ইন্ডিয়ান কোম্পানিগুলোতে প্রত্যেকটা জায়গাতে কভার করে রেখেছে। এবার ধরো তোমার ইচ্ছে হলো বাড়ি বসে খাবার খাবে, এর জন্য ফুড ডেলিভারি করাতে। তো তুমি প্রথমে ভাবতে বসলে কোন কোম্পানিতে আমি অর্ডারটা দিই যাতে চাইনার কোনো প্রফিটই হবে না। তো তোমার মাথায় সাপোজ প্রথমে নামটা এলো উবের ইটসের কথা, কারণ উবের ইটসের নামটা আগে লিস্টে ছিল না। ভালো কথা, উবের ইটে অর্ডার দিচ্ছ, কিন্তু এই উবের ইটকেই কিছুদিন আগে জোম্যাটো পুরোপুরিভাবে অ্যাকোয়ার করে নিয়েছে। আর এই জোম্যাটোতে ইনভেস্টমেন্ট করেছে চায়নার সবথেকে বড় কোম্পানি আলিবাবা, যার প্রতিষ্ঠাতা জ্যাক মা। সো উবের ইটস বাদ, জোম্যাটো বাদ, এরপর সুইগি। হ্যাঁ, এরপর সুইগি। আর একটু আগে তো দেখিয়ে নিয়েছো সুইগিতে ইনভেস্টমেন্ট আছে একটি চাইনিজ কোম্পানি, আর ওই কোম্পানিটার নাম হলো টেনসেন্ট। সো জোম্যাটো বাদ, সুইগিও বাদ। এখন বাকি থাকলো ফুড পান্ডা। আর এই ফুড পান্ডাকেও পুরোপুরিভাবে অ্যাকোয়ার করে নিয়েছে ওলা। আর যে ওলাতে ইনভেস্টমেন্ট আছে সেই টেনসেন্টের। সো তুমি যখন যাতেই অর্ডার দাও না কেন, সেই আলটিমেটলি প্রফিটটা ওদের কাছে যাবেই যাবে, চায়নাদের কাছে। তাহলে এখন কী ভাবছো, ফুড আর ডেলিভারি করাই যাবে না নাকি? এখনও অনেক কিছু দেখা বাকি আছে। এবার আমরা দেখে নিই ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে কোন কোম্পানির মার্কেট শেয়ার কতটা। মানে 2020 সালের ফার্স্ট কোয়াড্রেন্টে টোটাল মোবাইল যদি 100টা হয়, সেই 100টা মোবাইলের মধ্যে কোন কোম্পানির কত পার্সেন্ট বিক্রি হয়েছে। 100%-এর মধ্যে শাওমি আছে 30%, ভিভো 17%, ওপো 12%, আর রিয়েলমি 14%। যদি আমরা সবগুলোকে অ্যাড করে দিই, এখানেই হয়ে যাচ্ছে 73%। আর এখনও শেষ হয়নি জিনিসটা, এছাড়া আরও কোম্পানি আছে, ওয়ানপ্লাস, হুয়াওয়ে, অনার, লিনোভো এক্সেট্রা। আর এইগুলোকে যদি আমরা অ্যাড করি তাহলে তো 80% ইজিলি হয়ে যাচ্ছে। যদিও এর পেছনে একটা কারণ আছে, কারণ ইন্ডিয়ানদের অ্যাভারেজ মোবাইল কেনার জন্য বাজেট থাকে 10 থেকে 12,000। আমি সবার কথা বলছি না, এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে অ্যাভারেজ করে দেখা যাচ্ছে 10 থেকে 12,000। আর আমাদের কাছে অপশান আছে স্যামসাং, এলজি, সোনি, এইচটিসি, অ্যাসুস, এই কোম্পানিগুলোর। আর এখন দেখো 10 থেকে 12,000 টাকা যখন বাজেট, তখন শাওমি, রিয়েলমির জায়গায় স্যামসাং বা অন্যান্য কোম্পানিগুলোতে কেনা কিন্তু আরও অনেকটাই টাফ। কারণ যেই ফোনটা তুমি 10,000 টাকায় শাওমি বা রিয়েলমি দেবে, সেই ফোনটাই তুমি এখন স্যামসাং, এলজি বা সোনিতে কিনতে যাবে, তোমাকে 15 থেকে 20,000 টাকা তো খরচা করতেই হবে মিনিমাম। আর একটা কথা হলো, এদের মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি তো এখন সার্ভাইভ করতেই পারছে না বাজারে। তো এই অবধি হলে তাও হতো। আর এরপরে এই শাওমি এখন এন্ট্রি নিতে চলেছে ল্যাপটপ মার্কেটে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো এরপরে লোকে ডেল, এইচপির মতো কোম্পানিগুলোকে ইনভেস্ট না করে ডাইরেক্ট শাওমি ল্যাপটপ কিনবে। এর এছাড়া তো লিনোভো ছিলই। সো চাইনিজ কোম্পানিগুলো এইভাবে ল্যাপটপ, মোবাইল মার্কেট দুটোকেই পুরো কভার করে রেখে দিয়েছে। এবার চলে আসা যাক টিকটকের কথায়। যেই অ্যাপটার এগেইনস্টে যে সবাই মিলে যার রেটিংটাকে 4.5 থেকে 1.2তে নিয়ে এলো, আর যাদের জন্য করলো যে ইউটিউব আর গুগল, তারাই আবার সেই 1.2টাকে 4.4-এ নিয়ে গেল তার রেটিংটাকে। সো এর থেকে বাজে কিছু হতে পারে? আর যদি বলে এর থেকেও বাজে কিছু হতে পারে, তাহলে হ্যাঁ, টিকটকের ওনার কোম্পানি বাইটড্যাশ ইন্ডিয়াতে আসছে তাদের আইটি সেটআপটাকে স্ট্রং করার জন্য। সো সফটওয়্যারের দিক থেকে তো আমরা কিছু করতে পারলামই না, এরপরে ফিজিক্যালভাবে ওরা ইন্ডিয়াতে আসছে। সো এই হলো টিকটক। আর পাবজির গল্পটা, তো প্রথমে অনেকেই কোশ্চেনটা করে পাবজি কি চাইনিজ অ্যাপ কিনা, অত ডিটেলসে আসছে না। তাও মোটামুটিভাবে বলতে গেলে পাবজির যে পিসি ভার্সন বা কম্পিউটার ভার্সনটা আছে, তার সাথে চাইনিজদের তেমন কানেকশন না থাকলেও পাবজি মোবাইল এবং পাবজি মোবাইল লাইটের সাথে টেনসেন্টের একটা যোগাযোগ রয়েছে, যেটা একটা চাইনিজ কোম্পানি। সো এটাও যদি কেউ না মানে তাতেও কোনো প্রবলেম নেই। মানে এর থেকে যদি কেউ ভাবে বেশি লাভ করে না কি না, শুধু একটা ফিগার দেখাতে চাই তাদের জন্য। এই আর্টিকেলটা স্পোর্টস ক্রীড়া, এটা অন্যতম ট্রাস্টেবল সাইট থেকে নেওয়া হয়েছে। সেখানে তোমরা দেখতে পারো টেনসেন্ট মানে চাইনিজ কোম্পানিটি লাস্ট ইয়ারে পাবজি মোবাইল থেকে $1.3 বিলিয়ন ইনকাম করেছে শুধুমাত্র পাবজি মোবাইল থেকে। আর এদের তো আরও অনেক অ্যাপ আছে এরকম, সিওডি, আরও অনেক কিছু। তাহলে বুঝতেই পারছো এই নিয়ে আর কী বলা যায়। সো অনেক কোম্পানি, অনেক অ্যাপ হলো, এবার টেলিকম সেক্টরে ঢোকা যাক। টেলিকম সেক্টরে অনেকেই জানে যে এয়ারটেল এবং ভোডাফোনের অবস্থা খুবই খারাপ। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, এয়ারটেল লাস্ট ইয়ারে
তাদের লোনের পরিমাণ ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে 35,000 crore এবং ভোডাফোন ও আইডিয়ার 53,000 crore। হ্যাঁ, এতটা লোকসান। তো এই লোকসানের বাজারে ওদের কাছে একটা সার্ভাইভ করার জন্য একটা খবর আছে যে চায়না ওদের সাথে টাই আপ করতে চায় সার্ভাইভ করানোর জন্য। সো অনেকেই প্রথমে ভাববে চায়না আসছে সার্ভাইভ করাবে, সো এর থেকে তো সার্ভাইভ না করানোই ভালো। সো সাপোজ তোরা সার্ভাইভ করলো না, তখন কী হবে? তখন আমাদের প্রাইভেট কোম্পানি বলতে মোবাইলের বা 4Gতে একটাই কোম্পানি থাকবে, সেটা হলো জিও। আর কোনো কোম্পানি যখন একা থাকে তখন তার মনোপলি ক্রিয়েট হয়। জিওরা আমরা এমনি জানি, যখন শুরু করেছিল প্রথম 3 মাস ফ্রি, তারপরে হয়ে গেল 3 মাসের জন্য 399 টাকায়, তার ফলে হলো 555। আর যখন একা থাকবে তখন তো ওর দাম 700-800 আরও বাড়তে পারে। তো এখন তুমি বলো, চায়না এসে ভোডাফোন এয়ারটেলকে সার্ভাইভ করিয়ে দামটাকে ঠিক রাখুক, নাকি জিও একা রেখে 700-800 করে দিক? শুধু তোমার কথা একা ভাবলে কিন্তু এখানে হবে না। এখানে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা গ্রামবাসী, প্রত্যেকটা ইন্ডিয়ান পিপলের কথা, যারা ফ্রিতে জিও পাওয়া যায় বলে নিয়েছিল। আর তারা যখন এখন কিছু থাকবে না তাদের নেওয়ার জন্য, তারা কি করবে? আর এখন কিন্তু এরকম না যে 50 টাকা দিয়ে ফোন করার জন্য টাকা ভরিয়ে নিলাম। এখন শুধু টাকা ভরানো হয় নেটের জন্য, ফোনটা নেটের সাথে ফ্রি দেয়। আগের মতো আর সিস্টেম নেই। তো লোকেরা কি করে থাকবে? আর চায়না এসে হেল্প করলে তবে যারা ভোডাফোন এয়ারটেলে কাজ করে তাদের চাকরিটা থাকবে। আর যদি না করে তাহলে 5,000, 10,000 থেকে শুরু করে 50,000 লোক যারা টেলিকম সেক্টরের সাথে রয়েছে তারাও চাকরি হারাবে। এখন চায়না এসে চাকরি বাঁচাবে, নাকি চায়না চলে যাবে সাথে সাথে চাকরিটাও চলে যাবে? কোনটা চাও কমেন্ট করে বলো। আচ্ছা, এর পাশাপাশি দেখে নিই আমাদের গভর্নমেন্ট তো কি চায়নাকে আটকানোর জন্য কোনো ব্যবস্থা নিয়েছে না নেয়নি। এই রিসেন্টলি 1-2 দিনের কথা বলছি না, আমি লাস্ট অনিয়ারের কথা বলছি। ইন্ডিয়াতে 5G আসতে চলেছে। তো অনেকে হয়তো 5Gর এগেইনস্টে, কারণ অনেক পাখি মারা যাচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, সেগুলো আছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে বলবো। আজকে যেগুলো হয়ে গেছে অলরেডি হ্যাপেন সেগুলোর কথাই বলছি। সো 5G যখন আসে তার জন্য আগে চাই ইকুইপমেন্ট সেট আপ। আর এই 5G ইকুইপমেন্ট দেওয়ার জন্য 6টা মেইন কোম্পানি আছে, সেগুলো হলো হুয়াওয়ে, এরিকসন, ZTE, নোকিয়া, স্যামসাং, ফাইবারহো। এর মধ্যে হুয়াওয়ে সবাই জানে চাইনিজ কোম্পানি, কিন্তু এটা 5G ইকুইপমেন্টের জন্য চিপ অ্যান্ড বেস্ট। তো কোনো 5G কোম্পানি যখন ইন্ডিয়াতে আসে তো তাদের জন্য আগে তাদের একটা ট্রায়াল বা অকশন হয়, যে যত কম দামে তাদের ইকুইপমেন্টটাকে বেচতে পারবে তাদের কাছেই দেওয়া হয় টেন্ডারটাকে, মানে তাদের জন্য ইন্ডিয়াতে ওয়েলকাম করা হয়। এখানে ইন্ডিয়ার গভর্নমেন্টের কাছে একটা ভালো চান্স ছিল হুয়াওয়েকে আটকানোর জন্য, আর সেটা হলো US চায়না ট্রেড ওয়ার। US চায়না ট্রেড ওয়ারের জন্য ইউএসের সাথে হুয়াওয়ের বা চায়নার সম্পর্কটা খারাপ। আর এর জন্য ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে দিয়েছিল হুয়াওয়ে যাতে ট্রায়াল বা অকশনের জন্য বা এমনি কোনোভাবেই ইন্ডিয়াতে না আসে 5Gর জন্য। সো ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইলে এই অজুহাতটাকে কাজে দিয়ে হুয়াওয়েকে আটকাতে পারত ট্রায়াল আসার জন্য, কিন্তু তা করেনি। আর কেন করেনি সেটা এখান থেকে দেখো। কারণ চায়নার গভর্নমেন্ট বলে দিয়েছিল ইন্ডিয়া যদি হুয়াওয়েকে এন্ট্রি করতে না দেয়, চায়না তাদের সাথে ইন্ডিয়ার সাথে কোনো বিজনেস করবে না। এবার দেখো, আমরা চায়না থেকে আনি 70 বিলিয়ন জিনিস, আর চায়নাকে দিই মাত্র 17 বিলিয়ন জিনিস। মাত্র বলছি কারণ সেটা 70-র রেসপেক্টে অতটা বড় না, কিন্তু এমনিতে খুবই বড়। আর কতটা বড় সেটা দেখো। তো আমাদের যদি $17 বিলিয়ন জিনিস না যেত, তাহলে ওদের দেশ থেকেও কিন্তু $70 বিলিয়ন জিনিস আসতো না। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটাও চায়নি যে আমাদের $17 বিলিয়ন জিনিসপত্র যাওয়া বন্ধ হয়ে যাক, আমাদের ইকোনমির কথা ভেবে। তো বুঝতে পারছো এই $17 বিলিয়ন আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র তাই নয়, এর একটা পজিটিভ সাইডও আছে, সেটা হলো হুয়াওয়ে আসলে জিও, ভোডাফোন এরা কম দামে 5Gর ইকুইপমেন্ট পাবে। আর ওরা যদি কম দামে পায় তবেই মোবাইলের সিমের দাম এবং মোবাইলের অন্যান্য ডেটার দাম কম হবে, নয়তো ওগুলোর দামও আরও বেড়ে যাবে। এরপরে আমরা দেখিনি ইলেকট্রিসিটির ওপর কী ইম্প্যাক্ট হতে পারে। আমরা প্রত্যেক বছর চায়না থেকে ইলেকট্রিক্যাল মেশিনস, ইঞ্জিনস, পাম্পস প্রায় $10 বিলিয়ন খরচা করে নিয়ে আসি। এগুলোর মধ্যে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার টারবাইন এবং অন্যান্য যন্ত্রপাতি থাকে। এগুলো ইউজ করার ফলে আমাদের দেশে ইলেকট্রিসিটির বিলটা প্রতি ইউনিট একটুখানি কম আসে।
কারণ যন্ত্রগুলো আমরা ইজিলি কম দামে পাই, এর ফলে ইজিলি আমরা প্রডিউস করতে পারি। কিন্তু এর ফলেও আজকাল দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলাতে দাম বাড়ছে ইলেকট্রিসিটির, ফলে অনেক মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, বিশেষ করে যারা বিলো পভার্টি লাইনের নিচে থাকে। কিন্তু আমরা যদি চায়না থেকে এগুলো আনাও বন্ধ করে দিই, তাহলে কিন্তু বিদ্যুতের দাম হুড় করে আরও বেশি। যাদের ম্যাক্সিমাম বিল এসি চালিয়ে আসে, তারা না হয় এসিটা বন্ধ করে দেবে। যাদের বাড়ি ম্যাক্সিমাম বিল ফ্রিজ চালিয়ে আসে, তারা না হয় সেটাও বন্ধ করে দেবে। তো এরকম করতে করতে সমাজে একটা স্তরে মানুষ আসবে যারা শুধুমাত্র লাইটটুকু জ্বালিয়ে থাকে, তাদের তো সেই লাইটটাও বন্ধ করতে হবে। তাহলে তাদের সাথে ইলেকট্রিসিটির কোনো সম্পর্কই থাকবে না। তখন তখন তো তাদের মাথায় বাজ ভেঙে পড়ার মতোই অবস্থা হবে, বাড়বে। তাহলে বুঝতেই পারছেন চাইনিজ প্রোডাক্ট ব্যান বা বয়কট করতে গেলে কী কী প্রবলেম আমাদের ফেস করতে হতে পারে, বাট তাও কিছু তো করতে হবে। তাহলে এর সলিউশনটা কী, সলিউশন কি আদৌ আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের পরবর্তী ভিডিওতে, পার্ট 2তে, যার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, এখান থেকেও চলে যেতে পারে। বাট এই অবধি যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে।